আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বাংলাদেশে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন সবচেয়ে বড় চাপের মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেওয়া যে কোনো সিদ্ধান্ত এখন বড় ঝড় তুলতে পারে। এটা তো নির্বাচন সঠিকভাবে প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, রাজনৈতিক দল বড় স্টেক হোল্ডার নির্বাচনের তারা ঠিক নাই। তো নির্বাচনটা হবে টাকাকে নিয়ে। এখন তো আওয়ামী লীগ বাংলাদেশের মাটি এমন, যাকে আপনি অপ্রেস রাখবেন, যাকে দমন করতে চাইবেন, তার কিন্তু পপুলারিটি বাড়বে। এবং আপনি দেখেন আওয়ামী লীগের কোনো সমর্থক কমে নাই, এবং আপনি তাকে মাইনাস রেখে যে নির্বাচন করবেন, যা কিছু করতে চান, সেখানে কিন্তু আশঙ্কা থেকেই যায় যে সমস্যা তৈরি হতে পারে। আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার জন্য যত কিছু করা সকল কিছুই এই ডক্টর ইউনূস সরকার করেছে, কিন্তু বহির্বিশ্বের চাপ এবং বিভিন্ন সংস্থার চাপের কারণে ডক্টর ইউনূস সরকার এখন ফেঁসে গিয়েছে। এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে তাদেরকে একেবারে নির্বাচনের সুযোগ করে দিতে পারছে না ভয়ে, কারণ সেটাকে যদি করে দেয়, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় চলে আসে, কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা তখন তুঙ্গে আছে, আওয়ামী লীগ 50% উপর ভোট পাওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগের। সে কারণে রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু তিনি এখনো বিদেশ সফর করছেন, এবং আপনার সম্ভবত দোহায় একটা মিটিং হয়েছে, সেখানে ভারতের প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি, আরো কোন কোন দেশের 4টে প্রতিনিধি ছিল। সেখানে কিন্তু যেসব অসমর্থিত সূত্রে পাওয়া গেছে যে সেখানে যেসব আলোচনা হয়েছে সেটা বাংলাদেশের অনুকূলে হয়নি। আমরা যেভাবে বাংলাদেশের স্বার্থ কল্পনা করি সেইভাবে ঘটে নাই। দ্বিতীয়ত, আরেকটা এর আগে যখন আমাদের এক্সপোর্টের উপরে আমেরিকার ট্যাক্স বসালো, তখন আপনি খেয়াল করে দেখেন এই সরকার একটা আনডিসক্লোজ এগ্রিমেন্ট করে এসেছে। তার ভিতরে কি আছে বলেন? অন্তর্বর্তীকালীন সরকার কি করে গোপন চুক্তি করে আপনি বলেন? সেই গোপন চুক্তিতে কি আছে? এখন 2টা পোর্ট দিয়ে দেওয়া হলো বিদেশিকে, হ্যাঁ, পরিচালনা করতে হতে পারে পরিচালনা, কিন্তু সবচেয়ে ভালো পোর্টটাও কিন্তু চলে গেছে বিদেশি হাতে। ধরেন মানবিক করিডোর আছে, সেটা আছে কিনা ওই আনডিসক্লোজ এগ্রিমেন্টের ভিতরে। তারপরে ধরেন এই পৃথিবীতে 80টা দেশে আমেরিকান সেনা ঘাঁটি আছে, এই সাবকন্টিনেন্টে কোনো আমেরিকান সেনা ঘাঁটি নেই। আমাদের বাংলাদেশ খুব স্ট্র্যাটেজিক জায়গা, সেখানে যে ঘাঁটি হবে না এমন নিশ্চয়তা কি? তারপরে -2 কোনো পরিকল্পনা হয়েছে কিনা আমরা জানি না। সুতরাং সবই কল্পনা প্রসূত বলতে পারি। যেহেতু তারেক রহমান সবচেয়ে বড় দলের তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হয়তো যদি তার মা না থাকেন হয়তো চেয়ারম্যানও হবেন, তার উপরে তো এই বিএনপি বড় দলটা নির্ভর করে। এখনো মানুষের আস্থা কিন্তু যাই বলেন আওয়ামী লীগ নাই। ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেখানে কিন্তু আমি বলবো উদার গণতান্ত্রিক মনোভাবাপন্ন লোক এবং মুক্তিযুদ্ধের দল হিসাবে বিএনপিকে আশ্রয়স্থল মনে করে। সেই বিএনপিকে যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে তো এই দেশটা কোথায় অন্ধকার যুগে প্রবেশ করবে, এটা তো জানেনি। সুতরাং এই কারণে মাইনাসের একটা আশঙ্কা তো আছেই। কিন্তু সেই মাইনাসটা কি বহিঃশক্তির মধ্যে পক্ষ থেকে করা হচ্ছে, বা দেশের মধ্যে বিশেষ একটি শক্তি করার চেষ্টা করছে? অথবা এখন আমি যদি সরাসরি প্রশ্ন করি, সেই মাইনাস করার বিষয়টি বাস্তবায়ন কি বর্তমানে বাংলাদেশে যারা সবকিছু করছে তারাই বাস্তবায়ন করছে? দেখেন, প্রথম থেকেই খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে বিএনপি, ছাড় দিছে। এবং আমি তো মনে করি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে বিশ্বাস করা উচিত হয়নি। কারণ 106 অনুচ্ছেদ, সেটা নিয়ে বিতর্কিত আছে, আমি তাই গেলাম। 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। এটা একটা সাংবিধানিক সরকার। যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তাকে বিতাড়িতই করতে চাইতো, 3 মাস পরে সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে পারতো। কোনো কারণে যদি জটিলতা থাকে 6 মাস পরে, এটা সংবিধানেই আছে, 6 মাস পরে যদি নির্বাচন হতো, আওয়ামী লীগের প্রতি জনগণের যে হেট্রেট ছিল, তাহলে দেখতেন হয়তো 10টা নাই, 15টা নাই, 20টা সিট পেত। এখন তো আওয়ামী লীগ বাংলাদেশের মাটি এমন, যাকে আপনি অপ্রেস রাখবেন, যাকে দমন করতে চাইবেন, তার কিন্তু পপুলারিটি বাড়বে। এবং আপনি দেখেন আওয়ামী লীগের কোনো সমর্থক কমে নাই, এবং আপনি তাকে মাইনাস রেখে যে নির্বাচন করবেন, যা কিছু করতে চান, সেখানে কিন্তু আশঙ্কা থেকেই যায় যে সমস্যা তৈরি হতে পারে। আর অভ্যুত্থানের শক্তিটাও কিন্তু দ্বিধা বিভক্ত। সুতরাং আপনি যে আমাদের যে গণতান্ত্রিক পথে অগ্রযাত্রা করব, এটা তো আমি তো দেখতেছি পথ কঙ্ককাঠিন্য। এটা তো নির্বাচন সঠিকভাবে প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, রাজনৈতিক দল বড় স্টেক হোল্ডার নির্বাচনের তারা ঠিক নাই। তো নির্বাচনটা হবে টাকাকে নিয়ে আপনি বলেন। দ্বিতীয়ত, এই যে আনডিসক্লোজ এগ্রিমেন্ট, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি খেয়াল করে দেখেন সব দ্বৈত নাগরিক, অর্থাৎ বিদেশি নাগরিক নিয়ে আপনি যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে পূর্ণাঙ্গ উত্তর হয় না। বলতে হবে বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন তো বিদেশিরা দেশ চালাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বিদেশি নাগরিক,
সুতরাং বিদেশি নাগরিক যে দেশের নাগরিক তার প্রতি আনুগত্য বেশি থাকবে, বাংলাদেশের প্রতি তো থাকবে না। সুতরাং -2 যদি থিওরি হয়, বাস্তবায়ন হয়, তাহলে এই সরকারের মাধ্যমেই হবে। হয়তো পরাশক্তিগুলো সবসময় নির্বাচনে অ্যাক্টিভ থাকে, ধরেন রাশিয়া বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, এগুলো তো অ্যাক্টিভ আছেই, কিন্তু বাস্তবায়নটা করবে কি? তারা তো এসে বাস্তবায়ন। ভারত কি বড় দেশ, 3 ভাগ দখল করে, তিনটি বর্ডারের নিয়ে আসে ভারত, তাই বলে কি ভারত বাংলাদেশ দখল করতে আসবে? দখল করতে আসবে না। দখল করে, যেমন হাসিনার মাধ্যমে দখল করে রাখছিল, তাদের স্বার্থ, ধরেন প্রায় 30টা সমঝোতা এবং চুক্তি করেছিল, সব ভারতের অনুকূলে, বাংলাদেশের অনুকূলে তো না। এই সরকার এসে বলেন একটা এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছে, রিভিউ করেছে, করে নাই তো। সুতরাং যদি বাস্তবায়ন করতে হয় সরকারের মাধ্যমেই সেটা হবে। -2 বাইরের কেউ এসে হাত ধরে করে দিবে না, এদের মাধ্যমেই হবে। আর এরা যেহেতু বিদেশি নাগরিক প্রায় মূল ব্যক্তিগুলা, সুতরাং তারা তো বাস্তবায়ন, বাইরের এজেন্ডা বাস্তবায়ন করবে। আপনি আমি যতটুকু পারবো না, তারা তো পারবে, তাদের তো বাঁধবে না। সুতরাং আমি মনে করি আমরা এখন, আমি অনেক আগে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে প্রকৃতপক্ষেই আমরা এখন ভূ রাজনীতির ফাঁদে পড়েছি। এই ফাঁদ থেকে বেরোবো কেন তা জানি না। আবার অনেকে বলছেন প্রকৃতপক্ষে বিএনপি ডক্টর ইউনূসের সরকারের ফাঁদে পা দিচ্ছে বারবার। না, বিএনপি ফাঁদে না, বিএনপি চায় যে কোনো মতে নির্বাচন হলেই তারা সরকারে যাবে। এই কারণে খালি ছাড় দিতে 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 এমন জায়গায় চলে গেছে, এখন ইউনূসের ফাঁদে পড়ে গেছে। আর পাশাপাশি উগ্র তারা কিন্তু আরো উঁচুর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণপন্থীদের প্রভাব কিন্তু বেড়ে গেছে, তাদের নর্তন কর্তন খুব বেড়ে গেছে, তারা এখন সরকারে যেতে চায়। এখন যতগুলো জরিপ হয় তাতে দেখা যায় বিএনপির কাছাকাছি, হয়তো বিএনপি সরকার গঠন করবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে নিচের কক্ষে যারা যত অনুপাতে সিট পাবে সেই অনুযায়ী উচ্চ কক্ষ হবে, অর্থাৎ নিচের কক্ষে কিন্তু দিয়া কিন্তু আনুপাতিক নির্বাচন, পিআর সিস্টেমের যে নির্বাচন জামাতের যে দাবি ছিল এবং ইসলামিক ঐক্যজোটের দাবি ছিল, সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে গেছে। তারপরেও তারা মাঠে আছে দেশটাকে অস্থির করার জন্য, এবং তারা তো নির্বাচন চায় বলে মনে হয় না। জামাতের নায়েবে আমির তাহের সাহেব, তিনিও কিন্তু ভারতের ভিজিট করে আসেন এবং দোভালের সাথে দেখা করে আসছেন। কি দেখা করে আসেন সেটা তো খোলসা করে কয় নেই। একবার জাতীয় পার্টির চেয়ারম্যান গেছিল না, এসে বলছে যে না, এটা গোপন বলা যাবে না। তো এরকম দুনিয়া তো ঘুরে আসছেন, কেন গেছেন, কি আলাপ করেছেন, আমরা তো জানি না। সুতরাং এই জন্যই বলছি যে আমাদের এই নির্বাচনে সব পরাশক্তি অ্যাক্টিভ, এবং তা বাস্তবায়ন, যা কিছু হবে বাস্তবায়ন হবে এই সরকারের মাধ্যমে। কারণ এই সরকারও বিদেশি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, কথাটা মনে রাখবেন বারবার, এইভাবেই আমি বলি। আমি যে প্রশ্নটি করার কথা ছিল আপনার কাছে, এটির উত্তর নিয়ে আমি শেষ করব। আপনার ব্যস্ত রয়েছে। এই বিজয়ের মাসেই এই স্বাধীন বাংলাদেশে এখনো বুক চিতিয়ে, বুক ফুলিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন আমরা আরো বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। মুক্তিযোদ্ধাদের সংখ্যা 7,000 উচ্চারণ করা হচ্ছে, বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে উচ্চারণ করা হচ্ছে, এবং আরো যেমন ওয়াজ মাহফিলে পাকিস্তান জিন্দাবাদ বলে উচ্চারণ করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, রণাঙ্গনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়া? দেখেন, এখন এই জন্যই বলছি যে যেহেতু রাজনীতি হচ্ছে, জামাতের নিষিদ্ধ ছিল, তার নিষিদ্ধ তার প্রত্যাহার করা হয়েছে, তারা আপনার নেতৃত্ব, এখন তারা রাজনীতি করতে পারছে। তারা তো আপনার ইসলাম, আসলে ইসলামিক দল না, হাক্কানি ইমামরা তাই বলে। সুতরাং তাদের যে উগ্র যে আচরণটা দেখাচ্ছে, এটা তাদের হিসাবের ভুল। আমি মনে করি না তারা মেজরিটি বা সরকার গঠন করতে পারবে, যদিও তাদের এটা আকাঙ্ক্ষা আছে। তবে আমি বলবো, যারা গণতান্ত্রিক শক্তি, জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক যত শক্তি আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সবারই ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং এই দক্ষিণপন্থী উগ্রবাদী এবং যারা মুক্তিযুদ্ধের সময়, তারা প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে আপনার এই হানাদার বাহিনীকে, পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, এবং যত খুন, গুম, জনহত্যা, গণহত্যা হয়েছে, সবকিছুর অংশীদার হলো জামাত। সুতরাং এই জামাতকে প্রতিহত করতে হবে। এই উগ্রবাদী দক্ষিণপন্থীদের যারা জোটে আছে, তারা মনে করবো যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা তো জামাতের সাথে ছিল না, কিন্তু তারা বলে, ব্যাখ্যা দেয় যে এটা নির্বাচনী জোট। আমার বক্তব্য হচ্ছে, যারা এই জামাতের নেতৃত্বে যাবে, তাদের এই বিপরীতে যারা আছে, তাদের সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং এই দক্ষিণপন্থী, কারণ যদি জামাত কখনো ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আমাদের অন্ধকার যুগে আমরা আফগানিস্তান বা পাকিস্তান বাদ দেন, পাকিস্তান আফগানিস্তানে ঢুকে যাবো। সুতরাং অন্ধকার যুগে প্রকাশ করবো আমরা কথা বলতে। সেই সম্ভাবনা কি আছে পাকিস্তানের মতো বা আফগানিস্তানের দিকে ধাবিত হওয়ার মতো অবস্থা কি আছে আসলে? না না না, নাই নাই, এখনো তৈরি হয় নাই। কারণ আপনি জানেন নির্বাচন হবে, নির্বাচনে জামাত ইসলাম একবার স্বতন্ত্র ইলেকশন করে একটা সিট পেয়েছিল, আর একটা 3টে পাইছিল। এবারে নাই 10টা পাবে, নাই 15টা পাবে, নাই 20টা পাবে, ধরেন না, তাতে কিছু আসে যায় না। তবে পরবর্তী সরকারকে এটা হিসাব করতে হবে। যে আমার বক্তব্য হচ্ছে, পরবর্তী সরকার যেই গঠন, হয়তো বিএনপি সরকার গঠন করবে, তাদেরকে এটা বিবেচনায় রাখতে হবে যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে চলবো, নাকি আমরা অন্ধকার যুগে প্রবেশ করব। অন্ধকার যুগে প্রবেশ করতে এদেশে বহু মুক্তিযোদ্ধা বাঁচা আছে, বহু প্রগ্রেসিভ লোক বাঁচা আছে, তারা কিন্তু প্রতিহত করবে এবং ঐক্যবদ্ধ হবে, এবং ঐক্যবদ্ধ হচ্ছে। আমি বলবো কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ যেমন দেশে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না, বা হয়তো সেটাই স্বাভাবিক, কিন্তু
ফ্যাসিবাদকে রুখতে গিয়ে আপনি বলছেন সবাইকে প্রতিহত করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তিকে, কিন্তু ফ্যাসিবাদকে রোখার নামে আমরা তো দেখছি অন্য সব রাজনৈতিক দল স্বাধীনতা বিরোধী শক্তির সাথেই হাত মিলাচ্ছে। এটা কিসের না, লক্ষণ? সব দল স্বাধীনতার ভিতরে, বিএনপি তো বড় দল, বিএনপি তো হাত মেলায় নাই, কিন্তু বিএনপির ভিতরে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষাটাতে এমন হয়ে গেছে, ছাড় দিতে দিতে তারা নিজেরাই ট্র্যাকে পড়ে গেছে, ইউনিটের ট্র্যাকে পড়ে গেছে। আমি বলছি এখানে সমঝোতা হওয়া উচিত, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার বক্তব্য হলো যে এই উগ্রপন্থীদের প্রতিহত করা। আপনি দেখেন তারা অলরেডি কালচারে হাত দিয়ে গেছে, ধরেন গান হবে না, যাত্রা গান হবে না, যাত্রা ছড়েন নাই আপনি, আমরা তো যাত্রা দেখেছি রাত জেগে, যাত্রা হবে না, পালা গান হবে না, 200 মাজার ভেঙে দিছে। অর্থাৎ আমাদের আদি যে কালচার, সেই কালচার অলরেডি কিন্তু ধ্বংস করে দেয়। এই কালচার কিন্তু কথা হচ্ছে না। একটা জাতির যদি কালচারাল মৃত্যু ঘটে, সেই জাতির মৃত্যু ঘটবে। সুতরাং আমরা তো মৃত্যুর দিকে যাচ্ছি, এই জাতির মৃত্যুর দিকে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু এই জাতি নিহত হবে, জাতি কালচারালি নিহত হবে, এই জাতি অন্ধকার দিকে অটোমেটিক পৌঁছে যাবে। এবং এই জামাত আমি বলবো বা দক্ষিণপন্থী যারা ইসলামিক দল বলে জোট করেছে, তারা কিন্তু প্রথমেই আপনি দেখেন আমাদের এই কালচারকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকার নির্বাচন নিয়ে কত ধরনের ষড়যন্ত্র করেছে সেটা আমরা সকলে অবগত আছি। আর আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার জন্য যত কিছু করা সকল কিছুই এই ডক্টর ইউনূস সরকার করেছে। কিন্তু বহির্বিশ্বের চাপ এবং বিভিন্ন সংস্থার চাপের কারণে ডক্টর ইউনূস সরকার এখন ফেঁসে গিয়েছে। এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে তাদেরকে একেবারে নির্বাচনের সুযোগ করে দিতে পারছে না ভয়ে, কারণ সেটাকে যদি করে দেয়, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় চলে আসে, কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা তখন তুঙ্গে আছে, আওয়ামী লীগ 50% উপর ভোট পাওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগের। সে কারণে রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যারা ক্লিন ইমেজের ব্যক্তি তাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হবে আওয়ামী লীগ নামে। এই প্ল্যানিং এ সরকার এখন মাঠে নেমেছে। সাবর হোসেন চৌধুরীর সাথেও বিতর্কতভাবে অনেক আগে থেকে যোগাযোগ করা হচ্ছে, এখন আবার নতুন করে যোগাযোগ করা হচ্ছে। এবং আওয়ামী লীগের অনেক নেতা আছে যারা চুপচাপ হয়ে এতদিন নিশ্চল হয়ে বসে আছে, জেলে যায়নি, মামলা নেই, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে সামনে এনে আওয়ামী লীগের ভাঙন সৃষ্টি করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে। তার মানে সেটা যদি আনতে পারে তাহলে বহির্বিশ্বকে দেখাতে পারবে, এই দেখেন রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করছে, বিএনপি নির্বাচন অংশগ্রহণ করছে, জাতীয় পার্টি জামাত সকলে নির্বাচনে অংশগ্রহণ করছে। একটি ইনক্লুসিভ নির্বাচন আমরা দিচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে সাবর হোসেন চৌধুরীও তাদের কথায় কোনো কর্ণপাত করেননি এবং তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন শেখ হাসিনার নির্দেশ ছাড়া তিনি কোনো নির্বাচনও অংশগ্রহণ করবেন না এবং কোনো রিফাইন্ড আওয়ামী লীগও তিনি কোনো পদে আসবেন না এবং নেতৃত্ব দিবেন না। শেখ হাসিনাই যা বলবে সেটাই শেষ সিদ্ধান্ত। কারণ ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো নির্বাচন অংশগ্রহণ করবে না, সেটা অনেক আগে ক্লিয়ার করে দিয়েছে। যদি নিষিদ্ধ তুলেও নেওয়া হয় আওয়ামী লীগের কার্যক্রমের উপর, তবুও ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, কারণ ডক্টর ইউনূস পাতানো নির্বাচনে আওয়ামী লীগ কোনো ইন্টারেস্ট নাই। যদি তত্ত্বাবধায়ক সরকার হতো নির্দলীয়, তখনই আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতো, বা আগামীতে যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে বাংলাদেশে কোনো নির্বাচনে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আর তাছাড়া ডক্টর ইউনূসের আন্ডারে কোনো পাতানো নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ বলেন আর মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, কোনো আওয়ামী লীগই এই ডক্টর ইউনূসের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন দেখবো আমরা ডক্টর ইউনূস কিভাবে এই চাপ সামাল দেয়। হয়তোবা ডক্টর ইউনূস কোনো রকম পাতানো নির্বাচন দিয়ে চাপ সামাল দিয়ে পালিয়ে যাবে বিদেশ, কিন্তু যে সরকার আসবে সেই সরকারকে চাপ সামাল দিতে পারবে? অসম্ভব। এই অর্থনীতি ভঙ্গুর একটা দেশে, এই চুরি ডাকাতি গুম হত্যা পরিস্থিতির দেশ, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি খারাপ, এই অবস্থায় যে সরকার আসবে সে সরকার 5 বছর জীবনে দেশ চালাতে পারবে? অসম্ভব, অসম্ভব, চালানো সম্ভব না। সম্ভব হবে কিভাবে জানেন? আরেকটি বিশাল বড় দানব সরকার তৈরি হলে আবার আওয়ামী লীগ জনগণ সহ রাজপথে নামে আন্দোলন করবে, তখন ওই আন্দোলন দমানোর জন্য পুলিশ আবার গুলি করবে, আবার মানুষ হত্যা করবে। যদি পুলিশ তখন আবার গুলি না করে, হত্যা না চালায়, তখন আন্দোলনের ফলে ওই সরকারের পতন হবে। আর যদি সফল হয়ে যায় পুলিশ গুলি চালানোর ফলে, মানুষ মরে, ভয়ে আন্দোলন বন্ধ হয়ে যায়, তখন আবার নতুন করে বড় আকারের দানব তৈরি হবে বাংলাদেশের মধ্যে, বড় আকারের স্বৈরাচারের সৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে। এভাবেই করে কিন্তু ক্ষমতার লোভ আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে দানব সরকার তৈরি হতে থাকে। সে কারণে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হওয়াটা প্রয়োজন। আওয়ামী লীগ যদি 14 সালে সকল দলের অংশগ্রহণের নির্বাচনটা করতো, তাহলে আওয়ামী লীগ আস্তে আস্তে যেভাবে একতরফা নির্বাচনের দিকে চলে গিয়েছিল, সেটা কিন্তু আর অনেক বিশাল আকারে দানব সরকার হয়ে উঠতো না এবং 5 আগস্টের পরিণতিও হতো না আওয়ামী লীগের। এই 5 আগস্টের পরিণতির পিছনে একতরফা নির্বাচনের মেইন দায়ী। সেম ভাবে এখন আবার ডক্টর ইউনূসের অধীনে বিএনপি সেম ফাঁদে পা দিচ্ছে, আবার একতরফা একটা নির্বাচন করছে। বাংলাদেশে আরেকটি কালো অধ্যায় আসতে যাচ্ছে, কারণ ইউ থেকে, ইউনাইটেড নেশন থেকে চাপ দেওয়া হচ্ছে, তারপর জাতিসংঘ থেকে চাপ দেওয়া হচ্ছে, হিউম্যান রাইটস থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে, ভারত থেকে চাপ দেওয়া হচ্ছে, রাশিয়া এই বাংলাদেশ নির্বাচনের কথা বলতেছে, কাতার বাংলাদেশ নির্বাচনের কথা বলতেছে। বহির্বিশ্বের সকলেই এখন বাংলাদেশ নির্বাচনের দিকে চোখ। তার মানে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করা মানে আবারও সেম একই পরিস্থিতি হওয়া বাংলাদেশে। 1-1.5 বছরের মধ্যেই বা 6 মাসের মধ্যে আন্দোলন শুরু হয়ে যাবে, ওই সরকারের উপর চাপ তৈরি হবে। আন্দোলনের মধ্যে হয়তোবা পুলিশ যদি চাই গুলি না চালায়, তখন সরকারের পতন হয়ে যাবে। আর যদি গুলি চালায়, হয়তোবা
আবার ধানবার একটি সরকার আমরা দেখতে পাবো, আন্দোলন এভাবে চলতে থাকবে, এভাবে গুলি চলতে থাকবে, মানুষ মরতে থাকবে, মানে কোনো কিছুরই আর পরিবর্তন হলো না, শুধু দেশের মানুষই মরলো। একটার পর একটা দানব সরকার আসবে, শুধু জনগণের উপর স্টিমুলার চালাবে, বাংলাদেশকে লুটপাট করবে, বিদেশে টাকা পাচার করবে। মানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে সরকারই বলেন না কেন, জনগণের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। আমরা তরুণ সমাজ যে মতাদর্শ ধারণ করি না কেন, বাস্তবতা বলতে হবে, আমাদের আগামী রাজনীতি পরিবর্তন করতে হবে। তা আওয়ামী লীগও যদি আগামীতে ক্ষমতায় আসে, বা আওয়ামী লীগ যদি আগামীতে আবার রাজপথের রাজনীতি আসে, রাজপথ কাঁপায়, আওয়ামী লীগের সাংগঠনিকভাবে আরো দক্ষ হতে হবে, আরো সংগঠিত হতে হবে, এবং তাদের রাজনীতি কিছু জিনিসও পরিবর্তন করতে হবে। রাঘব বলের রাজনীতি করা যাবে না, সকলকে স্পেস দিতে হবে, সকল রাজনৈতিক দলকে স্পেস দিতে হবে, শুধু জামাত ইসলামী ছাড়া, মুক্তিযুদ্ধ বিরোধী যত দল আছে তাদেরকে ছাড়া। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে, কারণ আমরা গণতন্ত্রের কথা বলবো, গণতান্ত্রিক প্রক্রিয়া মানবো না, গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করবো না, তা হবে না। কেউ দানব সরকার হওয়ার কোনো দরকার নাই বাংলাদেশে। দানব সরকার হয়ে কোনো ভালো কিছু বয়ে আনা না, কারণ ক্ষমতা চিরস্থায়ী না। আমি ধরে নিলাম আবার আওয়ামী লীগ কামব্যাক করে ক্ষমতা আসলো, আবার 10-15 বছর দানব সরকার, 20 বছর 30 বছর শাসন করলো, আবার পতন হলো, তখন তো আবার সেম জিনিস ফেস করতে 5 আগস্টের মতো। লাভ কি? কোনো লাভ নাই। তাই আওয়ামী লীগের 5 আগস্ট যে পতন হয়েছে সেটাকে দেখে শিক্ষা অর্জন করে বিএনপির সকল দলকে নিয়েই নির্বাচন করা প্রয়োজন ছিল, এবং দানবীয় সরকার যাতে না হয় সেদিকে বিএনপির ফোকাস দেওয়া দরকার ছিল। কিন্তু বিএনপি সেদিকে ফোকাস না দিয়ে ক্ষমতার মোহে পাগল হয়ে গিয়েছে, কারণ বিএনপি 19 থেকে 20 বছর এখন ক্ষমতার বাইরে আছে। আরে ভাই, ক্ষমতা সবকিছু না, আমাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমি যেরকম বর্তমানের কথা চিন্তা করছি, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, কারণ আমার হায়াত কতদিন আছে আমি জানি না। আমি 100 বছর বাঁচবো নাকি 60 বছর বাঁচবো, না আজকে মারা যাবো আমি জানি না। তাই ভবিষ্যতের কথা চিন্তা করো, রাজনীতি করতে হয়। কারণ বিএনপি তো একটি ছোট রাজনৈতিক দল না, সেখানে অসংখ্য কর্মী আছে, অসংখ্য নেতা আছে। তাই আপনারা না হয়তো 10-15 বছর ক্ষমতা থাকার পর আপনারা মারা গেলেন, আপনাদের বয়স হয়ে গিয়েছে, তারা শীর্ষ পর্যায়ে নেতা আছেন, কিন্তু তরুণ প্রজন্ম তো উঠে আসবে, তাদের তো ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন। কারণ আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের এই সকল কার্যকলাপের কারণে এমন স্টিমুলার চালানো হবে, সেটা কি ফেস করতে পারবে তরুণ সমাজ? বিএনপি রাজনীতি দল তো একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে, তাই নয় কি? কারণ বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি চলছে। আপনি ইট মারবেন, আপনার ক্ষমতার পতন আবার আপনি পাটকেল খাবেন, আবার এভাবে গণহত্যা চলবে। যেভাবে 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের কর্মীদেরকে গণহত্যা চালানো হয়েছে, গুম করা হয়েছে, 500-1000 মানুষ 1 সপ্তাহের মধ্যে মেরে ফেলা হয়েছে সারা বাংলাদেশে। এটাই রিয়েলিটি। কথা বুঝে না, বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিহিংসামূলক রাজনীতি। তাই আমাদের প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বাহির হয়ে আসার জন্য বিএনপি এবং আওয়ামী লীগ বৈঠক করে সমঝোতার মাধ্যমে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা প্রয়োজন ছিল। কারণ এগুলা বারবার হবে না, হলে পরিবর্তন তার হলো না। তো কথা বুঝেন নাই? এখন আবার বিএনপি রাঘব বল হয়ে আওয়ামী লীগের স্টিমুলার চালাবে, আবার আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে বহির্বিশ্বের অনেক দেশের সাপোর্ট নিয়ে আন্দোলন করে পতন করে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আবার আওয়ামী লীগ সেম কাজটা করবে। এভাবে কি চলতে থাকবে? জনগণিত সাফার হবে। কথা বুঝেন নাই? সবাই তো আমরা বাংলাদেশের নাগরিক, তাই নয় কি? এই 4-5% মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা এই সকল ভেজাল লাগা রাখছে বিভিন্ন জায়গার মধ্যে ঢুকে ঢুকে। আগে আপনারা একত্রিত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি আগে এদেরকে ছাড়াই করতে হবে বাংলাদেশ থেকে, মারের উপর রেখে বাংলাদেশ থেকে মারি পাকিস্তান পাঠা দিতে হবে, নাহলে বঙ্গোপসাগরে এদেরকে ডুবে মারতে হবে, নাহলে বিদেশ পাঠা দিতে হবে মায়ের চড়ে, যাতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারা বাংলাদেশে থাকতে না পারে। কথা বুঝেন নাই? তাহলে বাংলাদেশ শান্তি আসবে, তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। তা না হলে এরা একবার আপনাদের লুঙ্গির তলে ঢুকবে, একবার আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকবে। আপনাদের লুঙ্গির তলে ঢুকে আপনাদের দলটাকে পোন্টা মেরে দিছে, আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে আওয়ামী লীগের দলটাকে পোন্টা মেরে দিছে, একেবারে তছনছ করে দিছে আওয়ামী লীগকে। 5 আগস্ট না হলে এরকম পতন হতো না আওয়ামী লীগের। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।